গতকাল শেষে স্পিকার যেমন করে বলেছেন আর কি, তাতে করে আসলে জিনিসটা আজকে তিনি কন্টিনিউ করবেন কি করবেন না তাতে একটা অস্পষ্টতা থেকে গেছে। যদি আজকে মাননীয় স্পিকার তিনি যদি গতকালের যে মুলতবি প্রস্তাব তার উপরে যদি আজকে আরও কিছু কথাবার্তা তারা নেন, সেক্ষেত্রে আমরা আমাদের তরফ থেকে আমাদের যে বক্তব্যগুলো আছে সেগুলো আমরা উপস্থাপন করব। গতকাল মাননীয় বিরোধী দলীয় নেতার যে বক্তব্য, সেটাকে আইনমন্ত্রী যে মিসকোট করেছিলেন, সেই বিষয়টা নিয়ে আমরা প্রসঙ্গ আজকে উত্থাপন করব এবং আরও সামগ্রিক যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে বিষয়গুলো জানাবো। সংশোধন এবং সংস্কার এই দুটো শব্দের দিকে যদি আমরা তাকাই, ইংলিশ করতে গেলে একটা হয় অ্যামেন্ডমেন্ট আর একটা হয় রিফরমেশন। অ্যামেন্ডমেন্ট হচ্ছে যা কিছু বেসিক আছে সেই বেসিকটাকে ঠিক রেখেই, বেসিক ভিত্তিমূলটাকে ঠিক রেখে আদার্স কিছু জিনিসে কিছু পরিবর্তন দিয়ে আসা। আর সংশোধন বা সংস্কার এবং যেটা রিফরমেশনটা হচ্ছে একেবারে গোড়া থেকে পরিবর্তনটা করা, একেবারে ভিত্তিমূল থেকে পরিবর্তন করা। এটা সম্ভবপর করার জন্যই তো সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে রাজনৈতিক দলগুলো আমরা একমত হয়েছিলাম। যদি সেটা সম্ভবপর না হয়, তাহলে আমরা যে গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম, যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম, সেই পরিবর্তনগুলো আসলে সাস্টেন করা সম্ভবপর হবে না। যে আদেশের ব্যাপারে আজকের আইনমন্ত্রী, যিনি সে সময়টাতে অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি নিজেই এটার পক্ষে এক্সপার্ট প্যানেলের থেকে বক্তব্য দিয়েছিলেন। তিনি আজকে যদি সরকারি দলের ফোরামে গিয়ে আজকে এই আদেশটাকে তিনি অবৈধ বলেন, সেক্ষেত্রে বিষয়টা দাঁড়ায় যে নিজেই নিজের বক্তব্যকে উইথড্র করে নেওয়া। এখন তারা যদি তাদের বক্তব্যকে এইভাবে উইথড্র করতে থাকে, তাহলে তাদের প্রতি জাতির কনফিডেন্স কীভাবে থাকবে? তারা যে সরকার পরিচালনা করতে পারবে নিজের এক কথার উপরে থেকে, সেটা তো আর এখানে বাস্তবসম্মত হয়ে দাঁড়ায় না। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানকে সবসময় ৭১-এর মুক্তিযুদ্ধের এখানে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধান এমন করে প্রণয়ন করা হয়েছিল যাতে একজন ব্যক্তি তিনি হত্যাকর্তা হয়ে উঠতে পারেন। শেখ মুজিবুর রহমানকে মাথায় রেখেই এই সংবিধানটাকে প্রস্তুত করা হয়েছিল। একজন ব্যক্তির কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা কক্ষীভূত করে ফেলা হয়েছিল। একটা ফেসিবাদের বীজ, একটা স্বৈরতন্ত্রের বীজ ৭২-এর সংবিধানে শেখ মুজিবকে কেন্দ্র করেই তারা অন্তর্ভুক্ত করেছিল। সেই ৭২-এর সংবিধান, তাতে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কারণে সেগুলো থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। সেখানে যে সিভিল রাইটগুলোর কথা বলা হয়েছে, রাইট টু অ্যাসেম্বলি, রাইট টু ভোট থেকে অনেকগুলো সিভিল যে রাইটের কথা বলা আছে, সেগুলোর তো আমরা বিরোধী না। অবশ্যই প্রত্যেকটা সংবিধানে কিছু কমন কথা থাকবে, যে কথাগুলো ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, সেই কথাগুলোর আমরা বিরোধী না। কিন্তু এই সংবিধানের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যে উপাদানগুলো ফেসিবাদের কাঠামোকেই শক্তিশালী করে। সেই ফেসিবাদের কাঠামো যা কিছু আছে সেগুলোকেই বরং চূর্ণ বিচূর্ণ করে আমরা একটা গণতান্ত্রিক যাত্রার দিকে আমরা অগ্রসর হতে চাই। এই কথাটা আপনারা পাবেন বেগম খালেদা জিয়ার বক্তব্যের মধ্যেও। বিএনপির যিনি পক্ষে কালকে কথা বলেছেন জনাব পার্থ সাহেব, তারও একটা বক্তব্যের মধ্যে আপনি দেখবেন। গতকাল পার্থ ভাই তিনি বললেন যে ৭২-এর সংবিধানের কথা বললে কি ৭১-এর পরাজয়ের কথা মনে হয় কিনা, এই ধরনের একটা কথা তিনি বলেছেন। অথচ তারই বক্তব্য আছে তিনি এই ৭২-এর যে সংবিধান সেটাকে তিনি ছুঁড়ে ফেলার কথা বলছেন। আসলে সামগ্রিকভাবে বিষয়টা হলো, যারা যখন ক্ষমতায় থাকেন, বিশেষত 2/3 মেজরিটির ক্ষমতাটা প্রাপ্ত হন, তখন তারা নিজেদেরকে সংবিধানের মালিক বলে মনে করেন আর কি। যেহেতু নিজেদের মতো করে সব কিছু করা যায়, এই কারণে এখন তারা সংবিধানের পক্ষে এমন করে কথা বলছেন। বাস্তবতা হলো, কালকে পার্থ ভাই নিজেও স্বীকার করেছেন যে আমরা একটা কোয়াজাই কনস্টিটিউশনাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু তাদের পজিশনটা কিন্তু তাদের জায়গা থেকে কন্ট্রাডিক্টরি। কিন্তু আমরা যে পজিশনটা নিয়েছি, আমরা বারবার বলছি এটাই বাস্তবতা, যে আমরা ৫ আগস্টের পরে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ফর্মুলার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, যাতে আমরা সংবিধানের ভিতরেই সব কিছু করছি ব্যাপারটা এমন না, আবার সংবিধানটাকে পুরোপুরি আমরা সেটে ফেলেছি বিষয়টা এমনও না। অর্থাৎ একটা সমন্বয় চলছে। এই সমন্বয়টুকু বিএনপি তারা তাদের মতোটুকু, যতটুকু তাদের ফেভারে যায় ততটুকু তারা করছে। কারণটা কি, দেখবেন যে এখানে যারা মন্ত্রীরা আছেন, সংবিধান অনুযায়ী কিন্তু তাদের প্রত্যেকের অফিসে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলানোর কথা। তারা কিন্তু কেউ মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সেখানে ঝুলাচ্ছেন না। অর্থাৎ সেই জায়গাটাতে যেহেতু তাদের দলীয় ফিলোসফির সাথে সেটা সংগতিপূর্ণ নয়, সেখানে তারা সংবিধান মানছেন না। যেহেতু ৭২-এর যে সংবিধানের যে মূলনীতিগুলো আছে, ধর্মনিরপেক্ষতার কথা আছে সেখানে, কিন্তু বিএনপির যে সংবিধানের যে মূলনীতি, সেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা আছে। আপনারা সংসদ ভবনের ভিতরে যান, সংবিধান কিন্তু এখনও পর্যন্ত রিরাইট করা হয় নাই। অথচ এখনই আমাদের সংসদ ভবনের প্রত্যেকটা দরজায় দরজায় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা বলা হয়েছে। এটা কেমনে আসলো? এটা তো জনগণের অভিপ্রায় থেকে আসলো। সংবিধানে এখনও তারা হাত দেন নাই, কিন্তু হাত দেওয়ার আগে তারা পরিবর্তনগুলো আগেই করে ফেলেছেন।
পরিবর্তনগুলো তারা আগে করেছেন, কারণ অতটুকু তাদের দলীয় নীতির সঙ্গে যায়। যতটুকু দলীয় নীতির সঙ্গে যায় ততটুকু তারা মানবেন, আর যতটুকু তার দলীয় নীতির সঙ্গে যায় না তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে পারে তাদের ক্ষমতা কাঠামোকে। অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যদি একটা নতুন ভোটের মাধ্যমে নিয়োগ হয়, তাহলে বিএনপির বা প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থাকবে না, এই ভয়ে তারা আর সেটা মানতে চান না। তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা, সেই ফর্মুলায় তাদের মতো করে যদি হয়, তাহলে তাদের যে বিচারপতি থাকবেন, সর্বশেষ বিচারপতি, তিনিই পরের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, এই সুবিধাটা তারা নিতে চান। আবার যে উচ্চকক্ষের কথা বলা হয়েছে, সেই উচ্চকক্ষে ভোটের পিয়ার অনুযায়ী তারা আর করতে চান না। এই কারণেই তারা একটা হযবরল অবস্থা তারা তৈরি করেছেন। তারা আসলে একটা অসমন্বয়ের মধ্য দিয়ে যাচ্ছে।